আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই জানাবো বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৫,৬৫৯ কোটি টাকা ব্যয়ে করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প একনেকে অনুমোদন। ভারত থেকে টিকা পেতে বেশি সময় লাগবে না, আশ্বাস স্বাস্থ্য সচিবের। দেশে করোনার প্রকোপ কমলেও মৃত্যুর হার বেশি, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। গণতন্ত্রের কালো দিবস পালন বিএনপির। আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন মিলে পরাজিত করেছে দেশের জনগণকে, মন্তব্য রিজভীর। জামিন পেলেন হাজী সেলিমের ছেলে ইরফান। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা হয়েছে তার বিরুদ্ধে, দাবি র্যাবের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৫,৬৫৯ কোটি টাকা ব্যয়ে করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন। এতে প্রায় ৯,৫৬৯ কোটি টাকা ব্যয়ে মোট 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়নে ৩,৮৬৭ কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে ৫,৭০১ কোটি টাকা। এদিকে ভারত থেকে টিকা পেতে বেশি সময় লাগবে না জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বাস্থ্য সচিব বলেন, টিকার বিষয়ে ভারত বাংলাদেশ দুদেশের সরকারি অবহিত, তাই চুক্তি জি2জি কিনা সেটা বিষয় নয়, সময় মতো বাংলাদেশে টিকা পাওয়া নিয়েই কথা। ভারত সরকারের টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার খবরে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে বাংলাদেশের টিকা প্রাপ্তি নিয়ে সোমবার অনিশ্চয়তা তৈরি হয়। দিনভর এ নিয়ে সাংঘর্ষিক বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। বিশ্বে করোনার প্রকোপ বাড়তে থাকলেও বাংলাদেশে কমছে। শীতেও রাজধানী ঢাকা সহ আশেপাশে করোনা পরিস্থিতি উন্নতির দিকে। হাসপাতালেও রোগীর চাপ কম, তবে মৃত্যু তুলনামূলক বেশি। করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ সংশ্লিষ্টদের। সেই সাথে দিয়েছেন মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব রক্ষা সহ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। বৈশ্বিক মহামারী কোভিড-19 শুরু হবার পর থেকে চলমান আতঙ্ক, উৎকণ্ঠা অনেকটাই কমে গেছে। জ্বর, কাশি সহ অন্যান্য লক্ষণ দেখলে মানুষ এখন আর হাসপাতালে বা করোনা টেস্টের জন্য ছুটছে না। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা টেস্টের হিসেবে তা পরিষ্কার। নভেম্বরে প্রতিদিন নমুনা পরীক্ষা হতো 400 থেকে 500 জন। 1 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বরও 400 থেকে 500 জন হয়েছে। তবে 28 ডিসেম্বর থেকে সেটা কমে 350 থেকে 400 জনে নেমেছে। হাসপাতালটিতে নমুনা পরীক্ষার পাশাপাশি পজিটিভের সংখ্যাও 20-22% থেকে কমে 8%-এ নেমেছে। কমেছে রোগীর সংখ্যাও। জানুয়ারি মাস আর ডিসেম্বর মাসের শেষের থেকে আমাদের রোগী ভর্তির হার হচ্ছে এভারেজ 150 এইরকম থাকে, এবং রিসেন্টলি কিন্তু এই গতিও কিন্তু কিছুটা আরও হ্রাস পেয়েছে। করোনা শুরুর পর থেকে টেস্ট ও পরীক্ষার কারণে নতুন করে আলোচিত মুগদা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের গত 3 মাসের চিত্র দিচ্ছে করোনা চিকিৎসার ভিন্ন চিত্র। অক্টোবরে ভর্তি হয়েছে 359 জন, মৃত্যু 60 জন, সুস্থ 310 জন। নভেম্বরে 527 জন ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে 59 জন, আর বাড়ি ফিরেছেন 436 জন। তবে ডিসেম্বরে রোগীর সংখ্যা 422 জন, মৃত্যু হয়েছে 66, আর সুস্থ হয়েছেন 420 জন। বছরের শেষ মাসে রোগীর সংখ্যা 100-এরও বেশি কমেছে, তবে মৃতের সংখ্যা গেল 2 মাসের সংখ্যা ছাড়িয়েছে। যাদের ডায়ালিসিস হচ্ছে, বয়স বেশি এবং করোনাও আছে, এরাই বেশি মারা যাচ্ছে আর কি। কিন্তু বাচ্চা বা ইয়াং জেনারেশন, এদের মৃত্যু হার অতটা নেই বললেই চলে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে 883 শয্যার মধ্যে 570 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। করোনা রোগীর সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা বাড়ার কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানে ক্রিটিক্যাল পেশেন্ট আসে এবং সারা দেশ থেকে যেহেতু ক্রিটিক্যাল পেশেন্ট আসে, অনেকে এমন একটা অবস্থায় আসে যাদেরকে আসলে আমরা সর্বাত্মক চেষ্টা করে সর্বোচ্চ চিকিৎসা দিয়েও হয়তো বাঁচিয়ে রাখতে পারি না। সব মিলিয়ে করোনা রোগীর সংখ্যা কমলেও ভাইরাসটির দ্বিতীয় ধাপের নমুনা পার্শ্ববর্তী দেশে দেখা যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। একটা ভয়ের জায়গা মনে হচ্ছে যে তাদের মাধ্যমে সেকেন্ড স্ট্রেনটা বাংলাদেশে ব্যাপক বিস্তৃতি লাভ করতে পারে। আর সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। করোনার নতুন ধরনের সংক্রমণের গতি প্রকৃতি বিবেচনা করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সরকার শীঘ্রই একটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার নিজ বাসভবন থেকে এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। করোনা নতুন ধরনের সংক্রমণ এবং এর গতি প্রকৃতি বিবেচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শীঘ্রই একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় রেখে সকলের জন্য নিরাপদ একটি পরিবেশ বিবেচনা নিয়ে দেশরত্ন শেখ হাসিনা সময় মতো সিদ্ধান্তটি আপনাদের জানাবেন। চিহ্নিত ষড়যন্ত্রকারীরাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ছিনিমিনি খেলছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান অচিরেই হবে বলেও আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় এমন কথা বলেন তিনি। ভাস্কর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার অন্যতম শিল্প মাধ্যম বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারাই এই ছিনিমিনি করছে তারা ভুল করছেন। তারা, আমার মনে হয়, ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান সব শীঘ্রই হবে। আর এগুলি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, আমাদের দেশের জনগণের, আমাদের সরকারের। আমরা সেই কাজটির জন্য আমরা সবাইকে আহ্বান করব। মাদক সেবন ও অবৈধ ওয়াকিটকি রাখার 2 মামলায় জামিন পেয়েছেন হাজী সেলিম পুত্র ইরফান সেলিম। এদিকে র্যাব জানিয়েছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তা তদন্তে কি পেয়েছেন বা কেন এ ধরনের প্রতিবেদন দিলেন তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। মুজিববর্ষ উপলক্ষে র্যাবের সেবা সপ্তাহে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন র্যাবের ডিজি আবদুল্লাহ আল মামুন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, হাজী সেলিমের বাসায় যে অভিযান পরিচালনা হয়েছে সেখানে ওয়াকিটকি, মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। সুস্পষ্টভাবে তা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। র্যাব সব সময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় রেখেই কাজ করে এবং ভবিষ্যতেও করবে। র্যাব পুলিশেরই একটি বিশেষ শাখা ইরফান সেলিমকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো তা চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই বোঝা যাবে বলে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন মিলে দেশের জনগণকে পরাজিত করেছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ। বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এমন কথা বলেন। তার অভিযোগ, 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কালো দিবস রচনা করেছে ক্ষমতাসীনরা। সেই নির্বাচনের পর থেকে দেশি বিদেশি চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আওয়ামী লীগ গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। এটির প্রমাণ আপনারা জানেন, ওই নির্বাচনের পরে শেখ হাসিনা নতুন নতুন শব্দগুলি আজকে রচিত হয়েছে অন্যরা, এবং মধ্যযুগেও এর দৃষ্টান্ত বলে না, লেভেল প্লেইং ফিল্ড। এটা ওয়ান সাইডেড লেভেল প্লেইং ফিল্ড তারা করলো, অর্থাৎ ওই মাঠ লেভেল হবে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য, ওই মাঠ অন্য কোনো বিরোধী দল সেখানে খেলতে পারবে না, তারা থাকবে না। এই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে তাকে কারারুদ্ধ করে এরপরে শুরু করেছে তারা গণতন্ত্র বিনাশী একের পর এক সর্বনাশা কর্মকাণ্ড। যারা গণতন্ত্র ভালোবাসেন, যারা দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করতে চান, তাদের ডিউটি হচ্ছে এই মুহূর্তে প্রতিরোধ করা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে
পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই আয়োজিত বিজনেস কনক্লেভের ভার্চুয়াল বৈঠকের উদ্বোধনীতে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে পররাষ্ট্র মন্ত্রণালয় আগের তুলনায় দ্বিগুণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। লক্ষ্য বাস্তবায়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে বিদেশে বাংলাদেশের সব মিশনকে নির্দেশ দেওয়ার কথা জানান একে আব্দুল মোমেন। বেবজা, বিডা, বেজায় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। তিনি বলেন, ব্যবসায়ীদের যে কোনো ধরনের সহায়তা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত। আলোচনায় ব্যবসায়ী নেতারাও অংশ নেন। অর্থ পাচার ও লোপাটে পিকে হালদারের সহযোগী অভিযোগে ২৫ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। এদিকে অর্থ পাচারকারী পিকে হালদারকে গ্রেফতার করতে আদালতের ওয়ারেন্ট সহ সব নথি সকালে ইন্টারপোলের কাছে পৌঁছেছে। যে কোনো সময় রেড অ্যালার্ট জারি হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। শুনানিতে আদালত বলেছেন, অর্থ পাচারের দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না, কারণ তাদের উপস্থিতিতে অর্থনৈতিক দুর্নীতি হবে, তারা কোনো পদক্ষেপ নেবে না তা হতে পারে না। তারা আদালতকে গ্রাহ্য করবে না, এটা কিভাবে হয়? পিপলস লিজিংয়ের 4 ভুক্তভোগীর লিখিত বক্তব্যের ওপর শুনানি করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। 4টি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে অন্তত 3.5 কোটি টাকা আত্মসাৎ ও পাচার করে পালিয়ে যান পিকে হালদার। তাকে ফেরাতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে এর আগে সুও মোটর রুল দেন হাইকোর্ট। রাজশাহী পুঠিয়ায় স্ত্রী সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার গোপালহাটি ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, স্ত্রী পলি বেগম এবং 5 মাসের শিশুকন্যা ফারিয়াকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী ফিরোজ। পরে পালিয়ে আসে ঢাকায়। গাবতলী বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, অটোরিকশা চালক ফিরোজ মাদকাসক্ত। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ জনপ্রিয় হচ্ছে যশোরে। বাড়ির উঠোন, বাসার ছাদ বা ফসল হয় না এমন পরিত্যক্ত ভূমি ব্যবহার করে অল্প পরিসরে স্বল্প পুঁজিতে বেশি মাছ উৎপাদনের নতুন এই পদ্ধতিতে লাভবান হচ্ছে চাষিরা। বেকারত্ব ঘোচানোর উজ্জ্বল সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। যশোর থেকে রাজেক জাহাঙ্গীরের রিপোর্ট। মাছ চাষের একটি টেকসই ও পরিবেশগত অনুকূল পদ্ধতি বায়োফ্লক। এতে মাছের মলকে খাদ্যে রূপান্তর করা হয়, ফলে 25% খাবারে শতভাগ চাহিদা পূরণ হয়। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় শিক্ষিত যশোরের উদ্যোক্তা হাসান শাহরিয়ার বায়োফ্লকের উপর দেশে বিদেশে ট্রেনিং নিয়ে পরীক্ষামূলক তেলাপিয়ার চাষ করেন তিনি। শুরুতে তেলাপিয়া করেছিলাম, আপনার প্রায় 2000 পিস দিয়েছিলাম 10,000 লিটার ট্যাঙ্কিতে, এবং ওখানে 1 কেজিতে 2000 পিস আর কি। তা আমি 120 কেজি পার্শিয়াল হারভেস্ট করেছি। মৎস্য ও পশু সম্পদ মন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে বায়োফ্লক পদ্ধতিতে চাষের ব্যাপারে যেন সরকারিভাবে সকল প্রকার সহযোগিতা ওনারা পদক্ষেপ নেন। তার মতো অনেকেই এখন এই পদ্ধতিতে মাছ চাষ করছেন। যে এই ধরনের যে মাছটা চাষ করার সিস্টেমটা আছে, এটা আমার আসলেই খুব ভালো লাগছে। আমি আশা করি যে পাশাপাশি আমার কর্মের পাশাপাশি কিছু করতে পারবো। অল্প জায়গায় অল্প ইনভেস্টে ভালো একটা কিছু করা সম্ভব। এ পদ্ধতিতে সিমেন্ট, রড বা ড্রামের চৌবাচ্চা এবং জমি থেকে 3-4 ফুট মাটি তুলে আইল বেঁধে পলিথিন নিচে দিয়ে পানির আধার তৈরি করা হয়। প্রথম অবস্থায় 1 লাখ টাকা খরচ করে 70 থেকে 80,000 টাকা লাভ করা যায়। উপজেলা পর্যায়ে আমরা আমাদের এই উদ্যোক্তা এবং চাষিদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছি। তরুণ উদ্যোক্তা আছে, যুব সমাজ আছে, বা মৎস্য চাষি যারা আছে, যারা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান, বা যাদের হয়তো পুকুর নেই বা জায়গা নেই, কিন্তু ঘরের ভিতরে বা ছাদের উপরে বা আঙিনাতে তারা এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে পারবেন। পুকুরে চাষ করা পদ্ধতির চেয়ে অল্প জায়গায় 20 থেকে 30 গুণ বেশি মাছ উৎপাদন হয় বায়োফ্লক পদ্ধতিতে। বাংলাভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানাই। 5,659 কোটি টাকা ব্যয়ে করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প একনেকে অনুমোদন। ভারত থেকে টিকা পেতে বেশি সময় লাগবে না, আশ্বাস স্বাস্থ্য সচিবের। দেশে করোনার প্রকোপ কমলেও মৃত্যুর হার বেশি, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ।
গণতন্ত্রের কালো দিবস পালন বিএনপির, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন মিলে পরাজিত করেছে দেশের জনগণকে, মন্তব্য রিজভীর। জামিন পেলেন হাজী সেলিমের ছেলে ইরফান, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা হয়েছে তার বিরুদ্ধে, দাবি র্যাবের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/bangladeshnnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।